আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবার প্রতি আমার শুভকামনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের পড়াশোনা নিশ্চয়ই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই। আমাদের সামনে আগাতে হবে এবং আমাদের সবার সেরাটা প্রকাশ করতে হবে। এই সেরা ফলাফল প্রকাশ করবার জন্য অবশ্যই তোমরা দুর্দান্ত গতিতে পড়াশোনা করছো এবং মনোযোগী হয়ে। আজ আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আমি নূরজাহান খাতুন, সহকারী শিক্ষক, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমার আজকের বিষয় নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়। আমরা গতদিন কি আলোচনা করেছিলাম মনে আছে তোমাদের? আমরা আলোচনা করেছিলাম ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিকোণমিতির সেই আলোচনায় আমরা একটু রেস্ট যদি ধরতে চাই, আমরা কি পড়েছিলাম আলোচনার অংশটুকু তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা পড়েছিলাম রেডিয়ান এবং ডিগ্রি সম্পর্ক। আমরা পড়েছিলাম, দেখো একটু মনে করি, আমরা পড়েছিলাম একটা সম্পর্ক। শেষের সম্পর্কটা ছিল এমন, যদি একটা এখানে বৃত্ত আঁকি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যদি এরকম একটা চাপ নেই, এবি চাপ, এটাকে এস কল্পনা করি, এটাকে আর, এটাকে থিটা। রেডিয়ান এবং সমকোণের ক্ষেত্রে অর্থাৎ ষাটকোণ পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির এই সম্পর্কটা করেই আমরা এটা পড়েছিলাম। আমরা পড়েছিলাম এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কটা পড়েছিলাম, দেখো মনে করে। এখন এস কি? চাপের দৈর্ঘ্য। এস হলো চাপের দৈর্ঘ্য, আর হলো ব্যাসার্ধ, আর থিটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। কেন্দ্রে উৎপন্ন কোণ কোন পদ্ধতিতে? অবশ্যই বৃত্তীয় পদ্ধতিতে। এই কোণের পরিমাপটা রেডিয়ানে হতে হবে। তাহলে এস ইকুয়াল টু আর থিটা, এই শর্তটা দিয়ে আমরা এই আজকের অনুশীলনীর অঙ্কগুলো করতে পারবো। তো দেখো এখানে আমাদের তিনটা অজানা রাশি। এই তিনটা অজানা রাশির যে কোনো দুইটা যদি জানা থাকে তাহলে আরেকটার মান আমরা বের করতে পারি। এখানে এস আর এবং থিটা, থিটার মান অবশ্যই রেডিয়ানে নিতে হবে। এই শর্তটা অ্যাপ্লাই করেই কেবল অঙ্কটা করা। তাহলে আমরা অনুশীলনী 8.1 8.1 এই অনুশীলনীর মধ্যে আমরা প্রথম রেডিয়ানে প্রকাশ করেছিলাম গতদিন। ডিগ্রিতে নিশ্চয়ই প্রকাশ করতে পারো। আবার একটা জিনিস মনে করে নিই, আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কি হবে? 180 বাই পাই ডিগ্রি। আবার 1 ডিগ্রি সমান কি হবে? পাই বাই 180 রেডিয়ান। এই সম্পর্ক দিয়ে তুমি রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে পারো। দেখো 2 নম্বর অঙ্ক একই রকম উদাহরণে করা আছে। 3 নম্বর অঙ্ক চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধির আসন্ন মান এবং 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখানে কিছু অঙ্ক আছে যেগুলো তুমি অবশ্যই পারো, সহজ, খুব সহজ। তো আমাদের জানা থাকতে হবে চাকার ক্ষেত্রে চাকার পরিধি নির্ণয়ের সূত্রটা জানি। চাকার পরিধি, চাকা যেহেতু একটু বৃত্তাকার, তাহলে বৃত্তের পরিধি 2 পাই আর, চাকার পরিধিও 2 পাই আর। তো আমরা এখানে চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা দুইটা এককে প্রকাশ না রেখে আমরা রাখবো মিটারে নিয়ে নিলাম। তোমরা ইজিলি এই অঙ্কটা পারার কথা। চাকার ব্যাসার্ধ যদি 2 মিটার 3 সেন্টিমিটার থেকে মিটারে নেই, পরিধি 2 পাই আর সূত্র ব্যবহার করলেই হয়ে যাবে। এই ধরনের অঙ্ক তুমি পারবে। এরপরে 4 নম্বরে আসো। একটি গাড়ির চাকার বেশ দেওয়া আছে 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। এখানে একটা ইনফরমেশন হলো
চাকা একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করে তোমরা সবাই জানো। চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে পরিধি 2πr, এখানে চাকাটা প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে পরিধি বের করে 6 দিয়ে গুণ করলে কি আসবে, 6 বারে কতটুক দূরত্ব সে গেল, এইটুক দূরত্ব সে যায় প্রতি সেকেন্ডে, তাহলেই সেই গাড়ির গতিবেগ বেরিয়ে যাবে। তো তুমি এটাও পারবে, 5 নাম্বার পারবে। 6 নাম্বার অঙ্কটা একটু ভিন্ন রকম, এইটা আমরা করব। আমরা এর আগে সবগুলো অঙ্ক পারবো আশা করি। দেখো 6 নাম্বার, 6 একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তো সমান্তর শ্রেণীভুক্ত এই কথাটার সাথে তোমরা পরিচিত আছো। সমান্তর ধারার ক্ষেত্রে দুই ধরনের ধারা, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। সমান্তর মানে মনে করো 2, 4, 6 এরকম করে একটা ধারা যদি তৈরি হয়, অর্থাৎ প্রত্যেক পদ তার পূর্ববর্তী পদের মধ্যে পার্থক্য হলো কত, 2। মনে করো 4 বিয়োগ 2 সমান 2, 6 বিয়োগ 4 সমান 2, অর্থাৎ অন্তর সমান, তাহলে সমান্তর। ক্লাস 9 এর ছেলেমেয়েরা তোমরা অবশ্যই ধারা পড়ে ফেলছো এতদিনে, সমান্তর ধারা। আর না যদি পড়ো তাহলে আমরা না পড়লে এই জন্য একটু আমরা এই বিষয়টা উল্লেখ করলাম যে কোনো ধারা, অর্থাৎ এখানে অনুক্রম তৈরি হলো ধারার ক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে তৈরি হবে ধারা 2, 4, 6, আর আগে যেটা লিখলাম কমা দিয়ে সেটা কিন্তু অনুক্রম, তো সিকোয়েন্স। আর এটা ধারা মানে সিরিজ, প্লাস কি যুক্ত হলো 2 করে বাড়তেছে, তাহলে এই যে প্রতিটা পদের পার্থক্য 2, এজন্য এটা একটা সমান্তর ধারা। এই ধারার প্রত্যেক পদ এবং পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় 2, তাহলে এরকম একটা সমান্তর ধারার বৈশিষ্ট্য বহন করে কোন ত্রিভুজের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ, অর্থাৎ কোন ত্রিভুজের কোণগুলো, 3টা কোণ এই সমান্তর শ্রেণীভুক্ত। প্রশ্নে বলা আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এখন আমরা যদি এখানকার 4 পদটা বের করতে চাই, মনে করো 2 আছে, 6 আছে, আমি 4 পদটা বের করতে গেলে দেখো তো 6 + 2/2 কি আসে, 8/2 কি আসে, 4। তাহলে প্রথম পদ আর তৃতীয় পদ যদি জানা থাকে তাহলে তার মধ্যবর্তী পদটা দুটা যোগ করে অর্থাৎ গড় করলেই হয়ে যাবে। তাহলে প্রথম পদ এবং তৃতীয় পদ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, আইসা বললো 4। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, 3টা কোণের বৃহত্তম কোণটা দেওয়া আছে, ক্ষুদ্রতম কোণটা, বৃহত্তম কোণটা তুমি বের করতে পারবে ক্ষুদ্রতম কোণটা ধরে নিয়ে, তাহলে অপর কোণটা অবশ্যই মাঝের কোণটা। তাহলে অপর কোণটার সাথে যদি আমরা 4 কে তুলনা করি তাহলে কি আমরা মধ্যবর্তী কোণটা বের করতে পারবো না? দেখো আমরা অঙ্ক শুরু করি। মনে করি কোন ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ, মনে করি কোন ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ, যেহেতু প্রশ্নে বলা আছে রেডিয়ানে প্রকাশ করা, তুমি ডিগ্রি ধরবে না, ধরবেই রেডিয়ানে, তাহলে ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান। তাহলে সুতরাং বৃহত্তম কোণ, প্রশ্ন মতে বৃহত্তম কোণ কি হবে, প্রশ্ন মতে বৃহত্তম কোণ বলা আছে প্রশ্নে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। যদি এমন হয় বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে আমি ক্ষুদ্রতম কোণ দ্বিগুণ করে ফেলি, তাহলে 2x রেডিয়ান, আমরা দুইটা কোণ পেয়ে গেলাম। এখন সুতরাং অপর কোণ আমরা সেই সমান্তর ধারা নিয়মে, যেহেতু কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে অপর কোণ হবে x রেডিয়ান প্লাস 2x রেডিয়ান বাই 2 ইকুয়াল টু 3x রেডিয়ান বাই 2। তুমি 3টা কোণ পেয়ে গেলে। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি ডিগ্রিতে হলে 180 ডিগ্রি। আমরা কি শর্ত জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে রেডিয়ানে যদি প্রকাশ করতে যাই তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে পাই রেডিয়ান। তাহলে সুতরাং প্রশ্ন মতে কয়েকবার লিখলাম, সুতরাং
x রেডিয়ান প্লাস 2x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান বাই 2 সমান পাই রেডিয়ান। সাইড রুটে লিখতে পারো, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের 3 কোণের পরিমাণ 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। এখন কেবল ক্যালকুলেশন, তারপরে কোণের মান বেরিয়ে যাবে। আসলো 3x রেডিয়ান, আমরা যদি এখন রেডিয়ানগুলি বাদ দেই, 3x প্লাস 3x বাই 2 ইকুয়াল টু পাই, বা আসলো 6x প্লাস 3x ইকুয়াল টু পাই, বা 9x বাই 2 ইকুয়াল টু পাই, বা x ইকুয়াল টু 2 পাই বাই 9। এখন x এর মান পেয়ে গেলে তাহলে ক্ষুদ্রতম কোণ হবে 2 পাই বাই 9। এখন জাস্ট মান বসিয়ে দিবে বৃহত্তম আর অপর কোণে। সুতরাং ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ 2 পাই বাই 9, বৃহত্তম কোণ ছিল 2, তাহলে 2 ইনটু 2 পাই বাই 9 ইকুয়াল টু 4 পাই বাই 9। অপর কোণ 3 বাই 2 ইনটু x এর মান হলো 2 পাই বাই 9, 2 ক্যান্সেল, 3 যদি কাটো 3 তাহলে আসবে পাই বাই 3, পাই বাই 3। তো আনসার গুলো তিনটা কোণ এসে বললো বৃত্তীয় পদ্ধতিতে। তো তুমি আনসার গুলো আবার আলাদা লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 নাম্বার অঙ্ক, 8 নাম্বার অঙ্ক সবগুলো অঙ্কই s = r থিটা সূত্র দিয়ে আমরা করতে পারি ইজিলি। তো আমরা একটা অঙ্ক একটু দেখাই, তারপরে আমরা সময়ের অঙ্কটা করি। চলো। এরপরের অঙ্কটা দেওয়া আছে 7 নাম্বারটা। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? তো এখানে দূরত্বটা হলো কি চাপের দৈর্ঘ্য। আমরা জানি s = r থিটা, ব্যাসার্ধ r দেওয়া আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটার মান ডিগ্রিতে দেওয়া আছে, আর আমরা দূরত্বটা বের করে ক্যালকুলেশন করলেই আমাদের বেরিয়ে যাবে। তো 7 নাম্বার অঙ্ক তুমি যদি ইচ্ছা করো যে একটা চিত্র আঁকায় নেবে তাও পারো, চিত্র আঁকানো ছাড়াও তুমি অঙ্কটা করতে পারো। পৃথিবীর ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ r সমান 6440 কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান দেওয়া আছে 5 ডিগ্রি। তুমি এটাকে চেঞ্জ করবে, 5 এর তুমি রেডিয়ানে নেবে, তাহলে পাই বাই 180 রেডিয়ান। তুমি ক্যালকুলেশন করে এখানেই মান বের করতে পারো, অথবা পরেও কাজ করতে পারো। যদি এখানে করো তাহলে আসবে কি 3.1416 ইনটু 5 ভাগ 180 আসলো 0.0873 নিলাম আসল মান 4 বল পর্যন্ত। আর s = চাপের দৈর্ঘ্য, s = ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব। ঢাকা থেকে
চট্টগ্রামের দূরত্ব। এখন আমরা জানি S equal to r theta equal to r এর মান কত দেওয়া আছে 6440 ইনটু থিটা হলো 0.0873 ইকুয়াল কি আসলো ফলাফলে 6440 ইনটু 0.0873 562.212 এটা যদি হয়, সুতরাং ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব তুমি যেহেতু একটা কিলোমিটারে আছে, তুই এই দশমিকের পরে 212 অ্যাভয়েড করে তুই বলতে পারো প্রায় কত কিলোমিটার। সুতরাং ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 562 কিলোমিটার প্রায়। তুমি যদি মনে করো চিত্র আঁকাবে তো চিত্র আঁকাবে, ব্যাসার্ধ জানা আছে, চাপ জানা আছে, চাপ বের করবে, কেন্দ্র উৎপন্ন কোণ থিটা দেওয়া আছে ডিগ্রিতে, তাহলে ইজিলি তুমি করতে পারো। তো পরে 8, 9, 10 এবং 12, 13 সবগুলো একই সূত্র দিয়ে এবং উদাহরণের সহায়তা তুমি অবশ্যই করতে পারবে। এবং আমি মনে করি তোমরা এর আগে করেওছো, শুধু কেবল রিভিশন দেওয়া, মনে করা। তো ভালো করে তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই পারবে। একটা অঙ্ক অন্য নিয়মে, সে 11 নম্বর। চলো আমরা 11 নম্বর অঙ্ক করি। দেওয়া আছে সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। যে কোনো টাইম তোমাদের দেওয়া থাকতে পারে। তোমাদের ঘড়ি এখন কি সবাই অ্যানালগ ঘড়ি পড়ো না, ডিজিটাল ঘড়ি পড়ো, তো অ্যানালগে কাঁটা সিস্টেম। তো সেই ঘড়িটা যদি আমি রাফলি আঁকাই, দেখো তো এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, আমি লিখলাম 12, 3, এখানে 6, এখানে 9। একে আমরা 9:30টায় মিনিটের কাঁটা এটা, আর এটা যদি 6, 7, 8 হয়, এটা হলো 7, এটা হলো 8, 9, এখানে দাও 10, 9:30টায়। তাহলে এইখান থেকে যদি তুমি আঁকাও, তোমার কিন্তু ঘড়ি আঁকাইতে হবে না, জাস্ট তোমাকে ধারণা দেওয়ার জন্য আমি এখানে চিত্রটা আঁকানো। তো ধারণার জন্য যখন 9:30টা বাজবে সকাল, তো মিনিটের কাঁটাটা থাকবে 6-এর দাগে, আর ঘন্টার কাঁটাটা 9-এর দাগ থেকে 30 মিনিটে একটু আগাবে সামনের দিকে। তো আমাদের এই অঙ্কের হিসাবটা কিন্তু এই ঘন্টার কাঁটা নিয়ে, আমাদের তো ফিক্সড মিনিটের কাঁটা 6-এর দাগে থাকবে, কিন্তু এই 30 মিনিট সময়ে এই ঘন্টার কাঁটাটা 9-এর দাগ থেকে কত দূরে যায় আমাদের হিসাব নিকাশ ওই জায়গায়। তো তুমি প্রথমেই শুরু করো, ঘড়ির ঘন্টার কাঁটা 60 মিনিটে অতিক্রম করে 60 মিনিট সমান কি 1 ঘন্টা। 1 ঘন্টায় সে এক দাগ থেকে আরেক দাগে যায়, তাহলে এক দাগ থেকে আরেক দাগ কি 5 মিনিট না, তাহলে 5 ঘর। সম্পূর্ণ ঘরটাকে যদি তুমি ওই 60 ঘর কল্পনা করো, তাহলে 60 মিনিটে অতিক্রম করে 5 ঘর। ক্লিয়ার? তাহলে প্রতি মিনিটে ঐকিক নিয়মে ডট না দিয়ে তুমি দেখো, সুতরাং প্রতি মিনিটে অতিক্রম করে কতটুকু, সেই দূরত্বটা বের করো। প্রতি মিনিটে অতিক্রম করে, তাহলে 5/60 ঘর বা 1/12 ঘর। 1 মিনিটে সে ঘন্টার কাঁটাটা এইটুক যায়, এটা আমার জানা দরকার। আর একটা ঘর কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা জানা দরকার। আবার ঘড়ির ডায়ালের
কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে বলো? কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি। 60 ঘর কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি। সুতরাং প্রতি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি বাই 60 বা 6 ডিগ্রি ইকুয়াল টু দিতে পারো। তাহলে প্রতিটা ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ ধারণ করে, আর একটা মিনিটে 1 মিনিটে ঘন্টার কাঁটাটা এত ঘর যায়। তো এখন তুমি এই 9:30টায় অর্থাৎ 30 মিনিট সময়ে কতটুকু সে দূরত্ব গেল, কত ঘর, আর এই টোটাল এই ঘরটা মিলে যতটা ঘর হবে তাকে যদি 6 ডিগ্রিতে গুণ করো তাহলেই তোমার ডিগ্রির পরিমাপ চলে আসবে। এই হলো হিসাব। তো মিনিটের কাঁটা নিয়ে কোনো চিন্তা নাই, শুধু ঘন্টার কাঁটাটা এই 30 মিনিট সময় কতটুকু আগালো সেটার হিসাব নিকাশ তুমি করবে। তাহলে তুমি 6 ডিগ্রি কোণ ধারণ করছে। এখন ঘন্টার কাঁটা 30 মিনিটে সকাল 9:30টায়, সকাল 9:30টায় মিনিটের কাঁটা থাকে 6 এর দাগে, লেখা মিনিটের কাঁটা থাকে মিনিটের কাঁটা থাকে 6 এর দাগে, এই যে 6 এর দাগে, 6 এর দাগে, এবং ঘন্টার কাঁটা কত মিনিট আগায়? 30 মিনিট। 30 মিনিটে এগিয়ে যায়, 30 মিনিটে সামনে এগিয়ে যায় 9 দাগ থেকে। 30 মিনিটে 9 দাগ থেকে সামনে, দেখতে পাচ্ছ তো সবাই, সামনে এগিয়ে যায় কতটুকু? দেখো আমাদের সময় হলো 30 মিনিট, আর মানে এখানে 1 মিনিটে অতিক্রম করে 12 ভাগের 1 ঘর। তাহলে কি করব? 30 গুণ 1/12 এত ঘর, বা যদি কাটো 6 দ্বিগুণে 12, 5 6 30, তাহলে 5/2 ঘর, 5/2 ঘর, 5/2 ঘর। এখন দেখো প্রতি ঘর কিন্তু 5 মানে 1 থেকে 6 থেকে 7, এই 1 ঘন্টায় 5 ঘর, 5 10 15, 6 থেকে 9 দাগে মোট ঘর হলো 3 5 15, আর 30 মিনিটে সে আগায় গেল 5/2 ঘর। তাহলে সকাল 9:30টায়, এখন একটু বুঝতে পারি, সুতরাং সকাল 9:30টায় ঘন্টা ও মিনিটের, সকাল 9:30টায় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘর সংখ্যা বা মধ্যবর্তী ঘর সংখ্যা কয়টা ঘর? এইভাবে হিসাব করবে। ঘর সংখ্যা প্রতি এক ঘন্টায় 5 ঘর, 5 গুণ 3 যোগ আসতেছে 5/2, এত ঘর সংখ্যা এত। এখন বা দিয়ে 3 5 15 যোগ 5/2 বা 15 30 আর 5 35, 35/2 এত। এই মধ্যবর্তী ঘরের হিসাবটা হলো 35/2। এখন এক ঘর কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে? 6 ডিগ্রি। তাহলে সুতরাং কাঁটা দুটি মধ্যবর্তী কোণের পরিমাণ ডাইরেক্টলি লিখে ফেলতে পারি। কাঁটা দুটি মধ্যবর্তী কোণের পরিমাণ। দেখো এত ঘর তুমি হিসাব করে বের করবে, আর এক ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ ধারণ করে, তাহলে তুমি 35/2 গুণ 6 ব্র্যাকেট দিয়ে ডিগ্রি লিখে ফেলতে পারো। কেউ যদি মনে করো যে ঐকিক নিয়মে করব, তো আমরা নবম দশম শ্রেণীতে সাধারণত ঐকিক নিয়মটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, ঐকিক নিয়ম না করে ডাইরেক্ট করবার। তাহলে এখন যদি কাটি 3 3 5 15, 5 হাতের 1, 3 থেকে 9 এর 105 ডিগ্রি। এটা কি বলছে? বৃত্তীয়
পরিমাপ বের করতে বলছি। মধ্যবর্তী রেডিয়ানে প্রকাশ করি। আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা, তাহলে 105 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো ক্যালকুলেশনে যদি আসি, আসছে 105 গুণ পাই ভাগ 180, 1.8326 1.8326 রেডিয়ান। তাহলে আমাদের আমরা যেহেতু রেডিয়ানে রাখবো এইটা, সুতরাং দুইটি কাটার মধ্যবর্তী কোণের পরিমাণটা হলো এত। এটা হলো তোমার যদি সৃজনশীল অঙ্ক আসে, যে কোনো সময় যদি হিসাব করো তুমি এইভাবে সৃজনশীল আকারে কাজ করবে, মানে এইভাবে তুমি ক্যালকুলেশনটা করবে। আর যদি অবজেক্টিভে আসে তাহলে এত কিছু লেখার সময় নেই, তুমি যদি সূত্রটা মনে রাখো, একটা সূত্র আছে আমরা উচ্চতর শ্রেণীতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে পাবো, এটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে, আমরাও ব্যবহার করি। দেখো সূত্রটা, আর যদি সূত্রটা মনে না রাখতে পারো তাহলে ঘন্টার কাটার হিসাব করবা কেমন। ঘন্টার কাটা তোমার তো ক্যালকুলেশন করতে হবে না, তোমার মনেই থাকবে 1/12 এক মিনিটে যায়, আর এক ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ ধারণ করে কতটুকু ভর ব্যবধান সেটা হিসাব করে 6 দিয়ে গুণ করলেই ডিগ্রিতে চলে আসবে, আর তারপরে রেডিয়ানে চলে রেডিয়ানে নেওয়া লাগবে। এখন সহজ হিসাবটা হলো অবজেক্টিভের জন্য, মনে করো সময় ছিল, সময় হলো 9:30, সকাল 9:30, সকাল লিখলাম 9:30। এখন তুমি একটা মডুলার চিহ্ন দাও, 11h মাইনাস 60m, 11m মাইনাস 60h বাই 2, অর্থাৎ m হলো মিনিট, h হলো ঘন্টা, মানে আওয়ার। m মিনিট, h আওয়ার। তাহলে m যদি মিনিট হয়, মনে রাখতে হবে ঘন্টাটার সাথে বড় সংখ্যাটা আর মিনিটের সাথে ছোট সংখ্যাটা। 11m মাইনাস h যদি বসাই, দেখি আমাদের 105 ডিগ্রি আসে কিনা। তাহলে 11 ইন্টু মিনিট হলো 30, 60 আওয়ার হলো 9 বাই 2। এখন আসো এই মডুলার চিহ্ন, অর্থাৎ প্লাস মাইনাস আসতে পারে, আমরা কেবল মানটা নেব। তো এখন 330 6 9 54 540 বাই 2 আসতেছে কত, 0, 3 আছে 4 1, 3 আছে 5 1, 3 আছে 5 2, এত বাই এত 210। এখন মাইনাস দিই, এই যে পরম মান চিহ্নটা দিলাম এই কারণে যে আমরা যদি মাইনাস চলে আসে আমরা মাইনাস নিব না, পরবর্তী রেজাল্টে আমরা শুধু প্লাস চিহ্ন দেব। তো 210 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 105, আমরা পরম মান তুলে ফেলবো, মাইনাস চিহ্ন ব্যবহার, মানে আমরা পরম মান তুললেই মাইনাস চিহ্ন অ্যাভয়েড হয়ে যাবে। তো কেবল মানটা আসবে 105। তাহলে দুইটা কাটার মধ্যবর্তী কোণের পরিমাণটা হবে 105 ডিগ্রি, ডিগ্রিতে আসবে। তো আমাদের মনেই রাখতে হবে মিনিটটা আগে আর ঘন্টাটা পরে, 11m মাইনাস 60h বাই 2 মডুলার চিহ্ন, পরম মান চিহ্ন, শুধু আমরা মানটা নেব মাইনাস চিহ্নটা অ্যাভয়েড করবার জন্য। তো এইভাবে তুমি অবজেক্টিভে করতে পারো, আর সৃজনশীল অঙ্ক যখন আসবে করতে পারো। তো আরেকটা দেখাতে চাচ্ছিলাম, কিন্তু তোমাদের সময় শেষ, 1 মিনিট হয়তো আছে। তাহলে তোমরা শুধু সবসময় যে এরকমই হবে এতগুলো যোগ হবে, মনে করো যদি 9:45 হতো, 9:45 সময় ঘন্টা এবং মিনিটের কাটার ব্যবধানটা কত হতো? 9:45 সময় মিনিটের কাটা কিন্তু এখানে চলে আসতো, এটা আর একটু দ্রুত 9:10, অর্থাৎ তাহলে এই কাটাটা এখানে চলে আসতো আর এই কাটাটা এখানে থাকতো, ঘন্টার কাটাটা ওটার কাছাকাছি, তখন কিন্তু এই ঘরগুলোর ব্যবধান থাকতো না। তাহলে এই 45 মিনিট সময়ে ঘন্টার কাটা, তোমার তো মিনিটের কাটাটা ফিক্স 9 এর দাগে, 9:45, 9:45 মানে কি 9:10, 9:10 কাছাকাছি যাবে ঘন্টার কাটাটা, মিনিটের কাটাটা এই দাগে থাকবে। তো শুধু ঘন্টার কাটা 45 মিনিটে কতটুকু এগিয়ে যায় সেই ঘরের সাথেই
তোমার 6 ডিগ্রি দিয়ে গুণ করলেই কোণের পরিমাণ চলে আসবে। তুমি হিসাব করবে কোথায় আছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা যেখানেই ফিক্সড থাকবে, কিন্তু ঘন্টার কাঁটাটা যত মিনিট তত সময় এগিয়ে যাবে। তো সেই হিসাবে তুমি ক্যালকুলেশন করে রেজাল্টটা বের করবে। তো আশা করি 8.1 অনুশীলনী তোমরা সবাই ভালো পারবে। এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না, যে সময়ের অঙ্ক আসলেও পারবে। এটা একটু ভিন্ন টাইপের অঙ্ক ছিল। এরপরের যে অঙ্কটা 8.2 আমরা আগামী দিন আলোচনা করব। 8.2 একটা সুবিধার কথা হলো আমরা গণিতে কিন্তু ত্রিকোণমিতির এই জিনিসগুলো শিখে ফেলেছি, অর্থাৎ অনুপাত, বিভিন্ন অনুপাতের যে নামগুলো সাইন ট্যান কস এগুলো শিখে ফেলেছি। তো আমরা একদিনের 15-20 মিনিট সময়ের মধ্যেই হয়তো আমরা এটা কভার করে ফেলতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায়। খুদা হাফেজ।